রহমান রহিম। সুন্দরবন কলেজ অফ টেকনোলজি এর পক্ষ থেকে কাছের দূরের বিএড শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সুন্দরবন কলেজ কর্তৃক আয়োজিত বিএড শিক্ষা কার্যক্রমের চলমান ক্লাসে আজ আমরা চতুর্থ ক্লাসে উপনীত হয়েছি। এই চতুর্থ ক্লাসে আমরা মাধ্যমিক শিক্ষার বেশ কয়েকটি ক্লাস ইতিপূর্বে আমরা উপভোগ করেছি। আজ আমরা মাধ্যমিক শিক্ষার আরো একটি রচনামূলক প্রশ্নের উপরে আলোচনা করব। তো আমরা যারা অনলাইনে উপস্থিত হতে পেরেছি এবং যারা পারেনি, তারা এখান থেকে ভিডিও ক্লিপটা ডাউনলোড, ভিডিও ক্লিপ থেকে তথ্য গ্রহণ করতে পারবেন। আর যারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছেন, তারা তো সরাসরি এখান থেকে তথ্য নিতে পারবেন। তো আমরা আজ একটা ব্যতিক্রমধর্মী প্রশ্নের উপরে আলোচনা করব। মাধ্যমিক শিক্ষার 14 নাম্বার সাজেশনের 14 এবং 17 নাম্বার প্রশ্ন দুইটি অল্টারনেটিভ পদ্ধতিতে প্রায়ই প্রশ্নে দৃশ্যমান হয়। তো দেখি আমরা 14 নাম্বার প্রশ্ন কি আছে এখানে। ব্যক্তিত্ব বলতে কি বোঝায়? শিক্ষার্থীর ব্যক্তিত্ব গঠনে শিক্ষক হিসেবে আপনি কিভাবে সহায়তা করবেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আমরা দেখি আসলে ব্যক্তিত্ব কি জিনিস। তো ব্যক্তিত্ব হচ্ছে বাংলা শব্দ, যার ইংরেজি হচ্ছে পার্সোনালিটি। পার্সোনালিটি শব্দের অর্থ হলো ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব বলতে একজন মানুষের চিন্তা, তার আবেগ, তার অনুভূতি এবং আচরণের স্বতন্ত্র ধরনকে বোঝায়। তাহলে একজন মানুষ যে চিন্তা করে, তার যে আবেগ, ইমোশন এবং তার যে বিহেভ, আচরণ, এই চিন্তা, আবেগ এবং আচরণের স্বতন্ত্র যে ধরন রয়েছে, অর্থাৎ একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তিতে চিন্তার ধরন ভিন্ন, একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তির আবেগ ভিন্ন, ঠিক তেমনি ভাবে ব্যক্তি থেকে ব্যক্তির আচরণ ভিন্নভাবে পরিলক্ষিত হয়। তো সঙ্গত কারণেই দেখা যাচ্ছে যে মানুষের চিন্তা, আবেগ ও আচরণের স্বতন্ত্র ধরন যেটা, এই ধরনটি আসলে আমরা ব্যক্তিত্ব বলি। আর এই ব্যক্তিত্ব হচ্ছে শারীরিক গঠন, মানসিক গুণাবলী এবং মূল্যবোধের এক অনন্য সমন্বয়। তাহলে এই ব্যক্তিত্বটা কি জিনিস? শারীরিক গঠন। ব্যক্তিত্বের উপরে কিন্তু মানুষের শারীরিক গঠন তৈরি হয়, তার মানসিক গুণাবলী প্রস্ফুটিত হয় এবং যে মূল্যবোধ রয়েছে, এই মূল্যবোধ, এই ত্রিমুখী প্রক্রিয়ার সমন্বিত একটা রূপই হচ্ছে ব্যক্তিত্ব। তাহলে তার শরীর, তার মন এবং তার মূল্যবোধের সমন্বয় ভিত্তিক গুণাবলী হচ্ছে তার ব্যক্তিত্ব, যা একজন মানুষকে অন্য সবার থেকে আলাদা হয়। তো আমরা যদি 5 জন এখানে উপস্থিত থাকি, তো 5 জনের ব্যক্তিত্ব কিন্তু 5 রকম। কারণ 5 জনের শারীরিক গঠন 5 রকম, তার মানসিক প্রবণতা 5 রকম, তার মূল্যবোধের ধরন হচ্ছে 5 রকম। সঙ্গত কারণে এক এক ব্যক্তি থেকে আর এক ব্যক্তির শারীরিক গঠন, মানসিক গুণাবলী এবং মূল্যবোধ ভিন্ন ধারায় প্রবাহিত হচ্ছে। সঙ্গত কারণেই শারীরিক গঠন, মানসিক গুণাবলী এবং মূল্যবোধের এই সমন্বিত রূপই হচ্ছে ব্যক্তিত্ব। তো আমরা এখানে দেখবো যে এই ব্যক্তিত্বের বলে এক একজন ব্যক্তি কিন্তু এক একটা মানুষ থেকে ভিন্ন ধারায় প্রবাহিত। তো এখানে আমরা যে জিনিসটা দেখছি যে শিক্ষক হিসেবে শিক্ষার্থীর ব্যক্তিত্ব গঠনে আপনি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন। এই ব্যক্তিত্ব কিন্তু সুপ্ত অবস্থায় থাকে প্রত্যেকটি ব্যক্তির মধ্যে, অর্থাৎ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার এই ক্রমবর্ধমান যে বয়সের স্তর ভিত্তিক তার গুণাবলীর বহিঃপ্রকাশ হচ্ছে তার ওই বয়সের ব্যক্তিত্ব। সঙ্গত কারণে একটা মানুষের জন্ম থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত বিভিন্ন ধারায়, বিভিন্ন এজে, বিভিন্ন ভাবে তার ব্যক্তিত্বের বিকাশ ঘটে। আমরা এখানে
আমরা এখানে যে জিনিসটা দেখছি যে আমি একজন শিক্ষক হিসেবে কোন কোন পদক্ষেপ আমি গ্রহণ করতে পারি আমার শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে। তো শিক্ষক হলেন শিক্ষার্থীদের প্রধান আদর্শ বা গ্রহণ করে, অর্থাৎ একজন শিক্ষার্থী শিক্ষককেই অনুসরণ করে। শিক্ষকের চাল চলন, তার আচার আচরণ, তার কথাবার্তা, তার কাজকর্ম সবকিছুকেই কিন্তু অনুকরণ করার চেষ্টা করে একজন শিক্ষক। তাই নিজের আচরণে সততা, সময়নিষ্ঠতা, ধৈর্য ও ইতিবাচক মনোভাব বজায় রাখার মাধ্যমে একজন শিক্ষার্থীকে অনুপ্রাণিত করা, এটাই হচ্ছে শিক্ষক হিসেবে মনে করি আমি আমার প্রধান দায়িত্ব। যাতে সকল শিক্ষার্থী আমাকে দেখে বা শিক্ষার্থীকে দেখে এই গুণাবলীগুলো রপ্ত করতে পারে, গুণাবলীগুলো অনুশীলন করতে পারে। সঙ্গত কারণে এই গুণাবলী অনুশীলনের মধ্য দিয়ে কিন্তু শিক্ষার্থী শিক্ষকের ব্যক্তিত্বকে অনুসরণ করতে পারবে এবং নিজের মধ্যে ব্যক্তিত্ব গঠনে সে দিক নির্দেশনা পাবে। তাই আদর্শ হিসেবে শিক্ষককে উচিত হবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা, নিজেকে উপস্থাপন করা। তো এরপর আমরা নাম্বার 2, সহানুভূতিশীল সম্পর্ক তৈরি করা। শিক্ষার্থীদের এবং শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে পারস্পরিক সহানুভূতিশীল সম্পর্ক তৈরি করতে হবে। শিক্ষার্থী যদি শিক্ষককে দেখেই শুধুমাত্র ভয় পান, তাহলে কিন্তু ওই শিক্ষকের নিকট থেকে জ্ঞান ব্যক্তিত্ব আহরণ করতে পারবেন। সঙ্গত কারণে সহানুভূতিশীল সম্পর্ক তৈরি, এটি হচ্ছে একজন শিক্ষার্থী হিসাবে শিক্ষকের অন্যতম প্রধান দায়িত্ব। প্রতিটি শিক্ষার্থীর প্রতি বৈষম্যহীন এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। আপনার শ্রেণীকক্ষে, আপনার অডিয়েন্সের মধ্যে যত শিক্ষার্থী রয়েছে সকলের সাথে কিন্তু বন্ধুত্বপূর্ণ আচরণ গড়ে তুলতে হবে এবং বৈষম্য কোনো অবস্থাতে সৃষ্টি করা যাবে না। যদিও একজন শিক্ষার্থী থেকে আরো শিক্ষার্থীর ব্যক্তিত্ব কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশিত হয়। তো এরপরও সহানুভূতিশীল আচরণের মধ্য দিয়ে সকলের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ তৈরির মধ্য দিয়েই শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে হবে। এটাই হচ্ছে শিক্ষক হিসাবে মনে করি আমার অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে সহানুভূতিশীল সম্পর্ক তৈরি করা সকল শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে। এতে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং তারা নির্দ্বিধায় তাদের সমস্যা নিয়ে শিক্ষকের সাথে আলোচনা করতে পারবে। ফলে ফলপ্রসূ শিক্ষণীয় পরিবেশ তৈরি হবে। নাম্বার 3, মানসিক বিকাশে সহায়তা করা। শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখলে চলবে না। কারণ পুঁথিগত বিদ্যার মধ্য দিয়ে যদি একজন শিক্ষার্থী নিজেকে সীমাবদ্ধ করে ফেলে, তাহলে তার জ্ঞানের প্রসারতা আলটিমেটলি সংকুচিত হয়ে যাবে। সঙ্গত কারণে মানসিক বিকাশ কিভাবে পরিলক্ষিত হয়, অর্থাৎ একটা সন্তান যখন 4 বছর বয়স থাকবে তখন 4 বছর উপযোগী শিক্ষা সে গ্রহণ করবে। ঠিক আলটিমেটলি 5 বছর পরে যখন তার বয়স 9 বছর হবে, তখন আলটিমেটলি তাকে কিন্তু এই 9 বছরে যে শিক্ষা তার করার কথা, ঠিক তেমনি মান, তেমনি গুণগত দিক বিবেচনা করে তার শিক্ষা গ্রহণ করার পরিবেশ তৈরি করাই হচ্ছে একজন শিক্ষক হিসেবে অন্যতম দায়িত্ব। তো মানসিক বিকাশ সাধনে সহায়তা করা হচ্ছে শিক্ষক হিসাবে আরেকটি অন্যতম। নাম্বার 4, সৃজনশীলতার বিকাশ। স্রষ্টা সৃষ্টি করেছেন এই সৃষ্ট জীব, যার মধ্যে দৃশ্যমান জগতে সব থেকে জ্ঞানী, বুদ্ধিমান এবং বুদ্ধিদীপ্ত একটি জাতি, যার নাম মানব জাতি। আর রয়েছে জিন জাতি, যাকে আমরা চোখে দেখতে পাই না। তো সঙ্গত কারণে দৃশ্যমান যে সৃষ্ট জীব আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে, এই দৃশ্যমান সৃষ্ট জীবের মধ্যে আমরা আমাদের দৃষ্টিগোচর যারা হয় তার মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত সৃষ্ট জীব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মানব জাতি। সঙ্গত কারণে এই মানব জাতির মধ্যে ব্যক্তি থেকে ব্যক্তিতে সৃজনশীল ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব ক্ষমতা বলে তিনি দিয়ে দিয়েছেন। সঙ্গত কারণে এই সৃজনশীলতার বিকাশ কিভাবে সম্ভব, সেটি একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদেরকে নির্দেশনা দিতে হবে। পাঠ্যক্রমের পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের উৎসাহিত করতে হবে। এটি তাদের
নেতৃত্বের গুণাবলী ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে বাড়িয়ে তুলবে বা বাড়াতে সাহায্য করবে। সঙ্গত কারণে সৃজনশীলতার বিকাশ হচ্ছে অন্যতম প্রধান আরেকটি দায়িত্ব। সৃজনশীল সুপ্ত প্রতিভাকে বিকশিত করে শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করা। এর মাধ্যমে কি হবে? শিক্ষার্থীদের যে সৃজনশীলতা রয়েছে সেটা বিকাশ হওয়ার একটা সুযোগ তৈরি। নাম্বার 5, ইতিবাচক শক্তি বৃদ্ধি। প্রত্যেকটি ব্যক্তির মধ্যে ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিক কাজ করে, দুটো দিক রয়েছে। এটা স্রষ্টার সৃষ্টি তত্ত্বের একটি গ্রহণযোগ্য বাস্তব থেকে বিবেচিত। ইতিবাচক যেমন দৃষ্টিভঙ্গি তার মধ্যে রয়েছে প্রত্যেকটি মানুষের মধ্যে, তেমনি নেতিবাচক দৃষ্টিভঙ্গিও তার মধ্যে প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছে। এই ইতিবাচক এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গি এটাকে স্ট্রং করা, এটাকে শক্তিশালী করা। পজিটিভ রিইউনিফিকেশন, পজিটিভ রিইনফোর্সমেন্ট অর্থাৎ ইতিবাচক শক্তি বৃদ্ধি, এটি হচ্ছে শিক্ষক হিসেবে অন্যতম প্রধান দায়িত্ব। অর্থাৎ কোনো কাজে ভুল করলে তাদের তিরস্কার না করা, তিরস্কার না করে করা ভুল সংশোধনের, ভুল শুধরানোর সুযোগ দেব এবং ছোটখাটো অর্জনেও তাদের প্রশংসা করবো, যা তাদের আত্মসম্মান বোধ ও অনুপ্রেরণা যোগাবে। এরপর শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষকের এই ইতিবাচক পদক্ষেপগুলো শিক্ষার্থীদের একটি সুষম পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সরাসরি ভূমিকা রাখে। তো শিক্ষাবিদ ও মনোবিজ্ঞানীদের মতে শ্রেণীকক্ষে শিক্ষকের আচরণ শিক্ষার্থীর আত্মসম্মান এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে আমরা বিভিন্ন পত্র পত্রিকা ও তথ্যসূত্রের সহযোগিতা গ্রহণ করতে পারি। তো আমাদের মনে রাখতে হবে যে বিএড শিক্ষা কার্যক্রমের মধ্যে যে রচনামূলক প্রশ্নগুলো লিখতে হয় এটি কিন্তু প্রত্যেকটাই 5 মার্কস থাকে। সঙ্গত কারণে আমরা সেই উপযোগী করেই প্রশ্নগুলোকে লেখার চেষ্টা করব, প্রশ্নের উত্তরগুলোকে লেখার চেষ্টা করব। তো আমরা আলোচনা করলাম ব্যক্তিত্ব বলতে কি বোঝায়। একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশে শিক্ষক হিসেবে আপনার কি দায়িত্ব রয়েছে, এই সংশ্লিষ্ট প্রশ্নের উপরে আমরা এতক্ষণ কথা বললাম। আপনাদের যদি কোনো বিষয়ে অজানা থাকে বা বুঝতে না পারেন বা কোনো সমস্যা হয় তাহলে আপনারা যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে উক্ত সমস্যার সমাধানে দিক নির্দেশনাপূর্ণ সহায়তা প্রদানে আমরা অনুপ্রাবদ্ধ। তো আমরা একটি প্রশ্নের উপরে কথা বললাম, এখন আমরা 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব যে এরিকসনের ব্যক্তিত্ব বিকাশের মতবাদের উপাদান সমূহ লিখুন। এরিকসন একজন বিশিষ্ট মনোবিজ্ঞানী। এরিকসন হচ্ছে বিশিষ্ট একজন মনোবিজ্ঞানী। তিনি ব্যক্তিত্ব বিকাশের যে মতবাদটা তিনি উপস্থাপন করেছেন এর কিছু উপাদান রয়েছে, এই উপাদানগুলো নিয়ে কথা বলবো। এই প্রশ্নটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা দরকার। তো মনোবিজ্ঞানী এরিকসন ব্যক্তিত্ব বিকাশের মতবাদ মনোসামাজিক বিকাশ তত্ত্ব বা ফিজিওলজিক্যাল ডেভেলপমেন্ট থিওরি নামে পরিচিত। তার মতে মানুষের ব্যক্তিত্ব বিকাশ আজীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 8টি ধাপে ঘটে। এই তত্ত্বের মূল উপাদান বা ভিত্তিগুলো নিচে সংক্ষেপে দেওয়া হলো। তাহলে কয়টি তত্ত্বে কয়টি ঘটবে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাহলে কি হবে? 8টি ধাপে ঘটবে। তার ব্যক্তিত্ব বিকাশের যে ধাপ রয়েছে এটা হচ্ছে 8টি। এই তত্ত্বের মূল উপাদান বা ভিত্তিগুলো নিচে আমরা সংক্ষেপে আলোচনা করছি, দেখি। 1 নাম্বার হচ্ছে কি? অহং পরিচয়। অহং পরিচয়টা কি জিনিস দেখি আমরা। ইগো, আইডেন্টিটি,
মানুষের সামাজিক মিথস্ক্রিয়া বা মেলামেশার মাধ্যমে অহং পরিচয় বা আত্মপরিচয় গড়ে তোলে। অহং পরিচয় বলতে আত্মপরিচয়, যেটাকে নিজেকে নিজে উপস্থাপন করা, এটাকে বলা হয় অহং পরিচয় বা ইগো আইডেন্টিটি। এটি পরিবর্তনশীল এবং জীবনের প্রতি ধাপে অভিজ্ঞতার সাথে বিকশিত। তাহলে নাম্বার 1 হচ্ছে অহং পরিচয়। নাম্বার 2, মনোসামাজিক সংকট, সাইকোলজিক্যাল ক্রাইসিস। বিকাশের প্রতিটি ধাপে ব্যক্তির ব্যক্তিগত চাহিদা ও মানুষের প্রত্যাশার মধ্যে এক ধরনের দ্বন্দ্ব বা সংকট তৈরি হয়। সফলভাবে এই সংকট মোকাবেলায় ব্যক্তিত্ব বিকাশের মূল চাবিকাঠি। এরপর মূল শক্তি বা গুণাবলী ভার্সেস। প্রতিটি ধাপের সংকট সফলভাবে উত্তরণের পর ব্যক্তিত্বে নতুন ইতিবাচক শক্তি বা গুণ, যেমন আশা, ইচ্ছা, উদ্দেশ্য, সক্ষমতা ইত্যাদি যুক্ত হয়। এরপর হচ্ছে অ্যাপিজেনেটিক মূলনীতি। অ্যাপিজেনেটিক মূলনীতি, তার মধ্যে ব্যক্তিত্ব বিকাশের ধাপগুলো একটি নির্দিষ্ট জৈবিক ও জিনগত ক্রমানুসারে প্রাক-নির্ধারিত থাকে। একটি ধাপ সফলভাবে পার হলেই তবে পরবর্তী ধাপের বিকাশ সঠিকভাবে সম্ভব হয়। তো এরিকসনের 8টি বিকাশের ধাপ, আমরা ধাপগুলো এখন খেয়াল করব। এই বিকাশের ধাপ হচ্ছে 8টি, আর উপাদানকে আমরা কয় ভাগে ভাগ করলাম? উপাদানকে কিন্তু আমরা 4টি স্তরে ভাগ করলাম। 4টি স্তর নয়, 4 ভাবে আমরা এটাকে স্থাপন করলাম। এর উপাদান হচ্ছে নাম্বার 1 হচ্ছে আত্মপরিচয়, নাম্বার 2 হচ্ছে মনোসামাজিক সংকট, নাম্বার 3 হচ্ছে মূল শক্তি বা গুণাবলী, নাম্বার 4 হচ্ছে এপিজেনেটিক মূলনীতি। এই 4টি এর উপাদান। আর এই উপাদান যেগুলো আমরা কথা বললাম, উপাদান বা ভিত্তি, মানে যে ভিত্তি 8টি ধাপ রয়েছে, এই ব্যক্তিত্ব বিকাশের ধাপ রয়েছে যে 8টি। আমরা উপাদান করলাম 4টি, আর ধাপ করব হচ্ছে কয়টা? 8টি ধাপ করব। এরিকসনের 8টি বিকাশের ধাপ দেখি আমরা। বিশ্বাস বনাম অবিশ্বাস, অর্থাৎ কোনো একটা বিষয় একজন শিক্ষার্থী শুনলো বা একজন বাচ্চা শুনলো অথবা একজন প্রাপ্তবয়স্ক মানুষ, যাই বলেন না কেন, শুনলো, কিন্তু এখানে এরিকসনের 8টি বিকাশের ধাপের নাম্বার 1 হচ্ছে সে বিশ্বাস করবে এই জিনিসটা শোনা অথবা অবিশ্বাস করবে। নাম্বার 1, এবং জন্ম থেকে 1 বছর শিশুর মধ্যে পৃথিবীর প্রতি আস্থা বা অনাস্থা তৈরি হয় বর্জন আসে। তাহলে এখানে বলছে শিশুর মধ্যে পৃথিবীর প্রতি আস্থা বা অনাস্থা তৈরি হয়। এটা হচ্ছে বিশ্বাস বনাম অবিশ্বাসের জয়। নাম্বার 2, স্বায়ত্তশাসন বনাম লজ্জা ও সন্দেহ, 1 থেকে 3 বছর। তাহলে শিশু নিজের নিয়ন্ত্রণ ও স্বাধীনতা অর্জন করতে শেখে, নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখে এবং স্বাধীনতা অর্জন করতে শেখে। নাম্বার 3, সুযোগ বনাম অপরাধ বোধ, কাজের পরিকল্পনা ও পরিবেশের উপর প্রভাব খাটানোর ক্ষমতা জন্মায়। শিল্প বনাম হীনমন্যতা, নতুন নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে কাজের আগ্রহ, সক্ষমতা বাড়ে। পরিচয় বনাম ভূমিকা বিভ্রান্তি, শিল্প বনাম হীনমন্যতা 6 থেকে 12 বছর, পরিচয় বনাম ভূমিকা বিভ্রান্তি 12 থেকে 18 বছর, অন্তরঙ্গতা বনাম বিচ্ছিন্নতা যৌবনের শুরু। আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।